আচ্ছা দেখ, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, ঠিক আছে? তো যে চ্যাপ্টারটা করছি কস্টের ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, এই ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি থেকে কিন্তু তোদের এক্সামে 4 নম্বরের অঙ্ক আসবে, ঠিক আছে? কি বললাম? এখান থেকে কিন্তু তোদের পরীক্ষায় 4 নম্বরের অঙ্ক আসবে। তো দেখ, আগের ক্লাসে তোরা দেখে নিয়েছিস ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটির থিওরিটিক্যাল কনসেপ্টটা মোটামুটি দেখে নিয়েছিস এবং বেশ কিছু অঙ্ক করিয়েছি। এবার তোদের বইতে যেই অঙ্কগুলো আছে এখন সেই অঙ্কগুলো করাবো। তো ইওকিউর ফর্মুলাটা একটু দেখে নে। তোদের বইয়ের থেকে আমার ফর্মুলাটা একটু আলাদা আছে, বাট অ্যান্সার একই বেরিয়ে যাবে, ঠিক আছে? তো কী লেখা আছে? √2PU/CI, যেখানে √, দেখ কী লেখা আছে, √2PU/CI। এই ফর্মুলায় তোকে মাথায় রাখতে হবে। পি মানে হচ্ছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, মানে একবার অর্ডার প্লেস করতে কত টাকা করে খরচ হবে, অর্ডারিং কস্ট। তারপর বলছে ইউ মানে লেখা আছে অ্যানুয়াল কনজামশান। অ্যানুয়াল কনজামশান লেখা থাকুক বা অ্যানুয়াল ডিমান্ড লেখা থাকুক বা অ্যানুয়াল ইউজেস লেখা থাকুক, কথাগুলো সব মানে একই। অ্যানুয়াল মানে বছরে আমার কত ইউনিট কনজিউম করি বছরে। যদি কখনো কোশ্চেনে মান্থলি দিয়ে দেয় তাহলে সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করবো, কারণ কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়, ঠিক আছে? তার মানে যদি কি বললাম, কনজামশন যদি কখনো মান্থলি দিয়ে দেয় সেটা অ্যানুয়ালে কনভার্ট করবো কি করে? 12 দিয়ে গুণ করে। যদি উইকলি কনজামশন দিয়ে দেয়, কত সপ্তাহে 1 বছর হয় সবাই জানিস? কত সপ্তাহে 1 বছর হয়? 52 সপ্তাহে 1 বছর হয়, তখন 52 দিয়ে গুণ করব। যদি ডেলি দিয়ে দেয় তখন কতদিন 1 বছর হয়? 365 দিয়ে গুণ করব। যদি কোয়ার্টারলি দিয়ে দেয়, কটা কোয়ার্টারে 1 বছর হয়? 4টে কোয়ার্টারে 1 বছর, তখন 4 দিয়ে গুণ করব। সুতরাং জিনিসগুলো দেখতে হবে কনজামশন কিসে দিয়েছে, ওরা ডেলিতে দিয়েছে নাকি মান্থলি দিয়েছে নাকি কোয়ার্টারলি দিয়েছে নাকি উইকলি দিয়েছে। যা দিয়েছে সেই অনুযায়ী আমরা কনভার্ট করে দেবো। আশা করি বুঝতে পারলি। সি মানে কস্ট পার ইউনিট, এক একটা ইউনিটের কস্ট কত করে। আর আই মানে পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা কি বললাম, ঠিক আছে? তো এবার একটা অঙ্ক করছে, তোরা দেখ, তোদের বই খোল। এখানে দেখাচ্ছে 153 পেজের 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্ক, ঠিক আছে? 153 পেজের 14 নম্বর অঙ্কটা। তো দেখ, কোশ্চেনটা একবার জাস্ট পড়ে নিচ্ছি, খুব বেশি পড়তেও হবে না, অঙ্কটা খুব ইজি লাগবে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবি। না বোঝার কিছু নেই, কিছু নেই, অঙ্কটার মধ্যে কিছুই নেই বোঝার। ইওকিউ বললেই এই ফর্মুলা বসবে। কি বললাম বলছিস সবাই? দেখ টাকা, ইওকিউ যখনই বলবে তখন এই ফর্মুলাটা বসাবো, তারপর এই কথাগুলো আগে লিখে দিতে হবে, তারপর যেমন যেমন বলবে তেমন তেমন পুট করে দেবো, আর কিছু নেই। তো দেখ, এখন আমি আস্তে আস্তে অঙ্কটা পড়ছি। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো ডিটারমাইন ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। কি বের করতে বলছে? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। দেখ কি লেখা আছে, এটা কি বের করছে? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটিটাই বের করতে বলেছে। তো যখন ইওকিউ বললো, আমি আর পড়লাম না কোশ্চেনটা, ফর্মুলাটা টুকে এলাম। এটা ফর্মুলা টুকলাম, তারপর কেন পি মানে লিখেছি, ইউ মানে লিখেছি, সি মানে লিখেছি, আই মানে লিখেছি। মানে অবশ্যই লিখতে, মানে না লিখলে অঙ্কে 4-এ হয়তো 1.5 কি 2 নম্বর দেবে। মানে তোকে লিখতেই হবে, মানে লিখতেই হবে, বোঝা গেল? কি লিখেছে প্রথমে দেখ, অ্যানুয়াল কনজামশন কত বলেছে? 400 ইউনিট। কত বলছে অ্যানুয়াল কনজামশন? 400 ইউনিট। তার মানে দেখ ইউ কত হবে? 400 বলতে পারি, কারোর কোনো কোশ্চেন নেই। দেখ অ্যানুয়াল কনজামশন 400 ইউনিট লিখে দিলাম, 400 ইউনিটস হয়ে গেল, বোঝা গেল? তারপর কি বলেছে? কস্ট পার ইউনিট কত? 1 টাকা। এটা কস্ট পার ইউনিট কত লিখবো? 1 টাকা। হয়ে গেল। তারপর অর্ডার প্লেসিং কস্ট পার অর্ডার 5 টাকা, এই যে 5 টাকা। আর কি বলেছে? আর বলেছে ক্যারিং কস্ট অন ইনভেন্টরি 10%। এটা মানে 10%, 10%টাকে তোরা পয়েন্টে কনভার্ট করবি, জানিস? 10% পয়েন্টে কনভার্ট করলে কি হয় শিখিয়েছি তো ভিডিওতে, দেখ আগের ভিডিওতেই ছিল। 10/100, 10% মানে কি? ছোটবেলায় করি 10/100 মানে 0.10। এখানে লিখে দিলাম 0.10। আমাকে অ্যান্সার বের করতে বলেছে, কিছুই নেই অঙ্কের মধ্যে। তার মানে প্রথম কাজ আমাকে দেখতে হবে কি কোশ্চেন বের করতে বলেছে, ইওকিউ বলেছে। তারপর এটা পুরো সাজিয়ে নেব, যা যা ভ্যালু বলেছে এরকম টুকে দেবো, তারপর পুট করবো, অঙ্ক শেষ। 4 নম্বর পেয়ে গেলাম, আর কিছুই নেই, এইটুকুই অঙ্ক। এরকম দেয় এক্সামে, এরকম অঙ্কই দেয় এক্সামে, এরকম অঙ্কই দেয়। তাহলে এখানে পুট করবো, দেখ দেখ পুট কর, একটা ক্যালকুলেটার বের কর সবাই। 2 পির মান কত ছিল? দেখ পির মান ছিল 5 টাকা, এখানে লিখবো 5। ইউর মান কত ছিল? ইউর মান ছিল 400, এখানে লিখবো 400। সি আই, দেখ সি কত ছিল? সি হচ্ছে 1 টাকা, আই ছিল 1.10, 1 ইন্টু 0.1 হয়ে গেল। ক্যালকুলেটার নে একটা। 2 ইন্টু 5, 5 দুগুণে 10, 10 ইন্টু 400 করলে কত হয়? 4000। আর 1-এর সঙ্গে 0.10 গুণ করলে 0.10ই হয়। এটা ক্যালকুলেটার দে, এটা ক্যালকুলেটার।
তো দেখ কী হয়েছে, 4000কে যদি আমরা 0.10 দিয়ে ডিভাইড করি কত বেরোচ্ছে, 40,000 বেরোচ্ছে, 40,000। তার মানে কী বেরোচ্ছে এটা, √40,000। 40,000 নোট করবো, অঙ্ক শেষ। 200, তাহলে আমার ইও কিউ কত বেরোলো, 200 ইউনিটস। শেষ অঙ্ক। বুঝতে পারলি অঙ্কটা? কিছু নেই, কেননা আগের ভিডিও যারা করেছিস তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এই অঙ্ক একদম ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছিস। এই চ্যাপ্টারে কঠিন অঙ্ক দেন না, কোনো কঠিন কিছু নেই এই চ্যাপ্টারে, কঠিন কিছুই নেই। এই তো অঙ্ক হয়ে গেল 4 নাম্বার। হ্যাঁ, এর সঙ্গে রিলেটেড আরও কিছু এক্সট্রা কোশ্চেন জুড়তে পারে। যেমন কী কোশ্চেন জুড়তে পারে, তোরা ভিডিও দেখেছিস, নাম্বার অফ অর্ডার থাকতে পারে কখনো কখনো। কি মনে পড়ছে, আগের দিন করেছিলাম, নাম্বার অফ অর্ডার থাকতে পারে, টাইম গ্যাপ বিটুইন অর্ডার থাকতে পারে, আর টোটাল ইনভেন্টারি কস্ট থাকতে পারে। আমি করবো, চিন্তা করিস না, পরবর্তী কোশ্চেনগুলোতে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল, টুকেনে সবাই। আচ্ছা, নেক্সট কত নম্বর অঙ্কটা করাচ্ছি, 16 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলছি, আ স্টিল রোলিং মিল ইউজেস আ পার্টিকুলার টাইপ অফ আয়রন কস্টিং 500 per ton. Its annual consumption of that iron is 200 tons. The cost of placing an order 100, rate of interest 10% per annum. বলেছে ওয়ার্ক আউট দ্য অপটিমাম কোয়ান্টিটি টু বি অর্ডার্ড বাই দ্য মিল, মানে ইওকিউ, মানে ইওকিউ তোকে বের করতে বলেছে। যা যা বলেছে সাজিয়ে নে, দেখ একই রকম আমি লেখাটা লিখে নিলাম, ঠিক আছে তো, একই প্রতিরঙ্গে একই লেখা লিখতে হবে, এই লেখাটা লিখে নিলাম, তোরাও লিখে নে। কি বলেছে একটা একটা করে পড়। বলছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার 100 টাকা, মানে পি বলে দিয়েছে তোমার 100 টাকা, এখানে 100 লিখে দে। কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট তোর কত বলেছে, দেখ প্রথমেই বলেছিল কস্টিং 500 টাকা পার টন, মানে সি লেখ 500 টাকা। আই মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট বলেছে, 10%, মানে 0.10। আর অ্যানুয়াল কনজামশন কত বলেছে, অ্যানুয়াল কনজামশন বলেছে 200 টন, এখানে লিখেছে 200 টন। এটা কি কোনো ডাউট আছে কারো? দেখ আমাকে বল, এই লেখাগুলো শুভ, এগুলো বুঝতে পারিস তো? এইগুলো বুঝতে পারলে ওটা করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এটাই ছিল মেন। এখানে পুট কর একটা একটা করে। 2 ইন্টু পি কত 100, ইউ কত 200, সি কত, সি 500, আর আই হচ্ছে 0.10। ক্যালকুলেটার করবো 2 ইন্টু 100, 200, 200 ইন্টু 200 করলে কত হয় দেখা যাক, 200 ইন্টু 200 40,000, 40,000, আর 500 সঙ্গে 0.10 গুণ করলে হচ্ছে 50। 40,000কে 50 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 800, মানে 800 রুট ওভার কর, 800 রুট কর, দেখ বেরোচ্ছে 28.28। তাই তো বেরিয়েছে তো সবার। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। ধর ইওকিউ মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম কি, বাজারে গিয়ে কতটা করে মাল কিনে আনবো। তো যাই হোক, যেই আইটেমই হোক, এখানে যে কোনো আইটেম হতে পারে, তো নিশ্চয়ই 28.28 টন মাল নিয়ে আসবে এরকম তো কোন হতে পারে না। তুই ধর বাজারে গেছিস, ধর সাপোজ ধর বেরিয়েছে, তুই ধর আলু কিনতে গেছিস বাজারে, তো এরকম কি বললি তুই 28.28 টন আলু নিয়ে এসি, এরকম হয় না। একটা নির্দিষ্ট একটা রাউন্ড ফিগার হতে হবে, 28 টন বল, 29 টন বল, এরকম বল রাউন্ড ফিগার, কারণ 28.28 টন তুই বলতে পারিস না, ঠিক আছে? বুঝতে পারলি তো? তো 28.28 টনটাকে আমি কি বলবো, তুই কি বলবি 28 টন বলতে পারিস না। তুই 28 টন মানে স্যার 28 টনও এনেছি প্লাস 0.28, মানে তুই 29 টন মাল এনেছিস, অ্যাজামশন করে নিচ্ছে, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারছিস তো? 28.28 টনটাকে আমরা ধরে নিচ্ছি কত, 29 টন, ঠিক আছে? এটা তুই বলতে পারিস না, তাই এটাকে 29 টন বলি। বোঝা গেল অঙ্কটা শেষ হয়ে গেল। কিছু নেই অঙ্কটার মধ্যে, কোনো ডাউট থাকলে বলিস। আচ্ছা, এরপরে বলেছে 17 নম্বর অঙ্কটা কি বলেছে, কপিল মোটরস পারচেস 9,000 মোটর স্পেয়ার পার্টস। 9,000 মোটর স্পেয়ার পার্টস, মানে কপিল মোটরস 9,000 খানা স্পেয়ার পার্টস, মানে মোটর স্পেয়ার পার্টস পারচেস করেছে ফর ইটস অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মানে পরিষ্কারভাবে বলেছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলে দিয়েছে 9,000, ঠিক আছে তো? এবার কি বলতে চাইছে তোকে, এবার বলেছে ইচ স্পেয়ার পার্ট কস্ট 20 টাকা,
মানে এক একটা স্পেয়ার পার্টের কস্ট হচ্ছে 20 টাকা করে, অর্ডারিং কস্ট 15 টাকা বলে দিয়েছে, ক্যারিং চার্জেস বলছে 15%, ঠিক আছে? তো বলছে ইউ হ্যাভ বিন আস্কড টু সাজেস্ট আ মোর ইকোনমিক্যাল পারচেসিং পলিসি ফর দ্য কোম্পানি। তাহলে তোকে ইকোনমিক্যাল কস্ট বের করতে বলেছে, খুব ইজি জিনিস দিয়েছে, করে ফেল, কিছু নেই অঙ্কটার মধ্যে। দেখ কত তাড়াতাড়ি করতে পারিস অঙ্কটা, দেখ। তো অ্যানুয়াল কনজামশন কত বলেছে? 9000, লিখে দে অ্যানুয়াল কনজামশন 9000। কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার কত বলেছে? অর্ডার কস্ট কত বলেছে? 15 টাকা, এখানে লেখ 15 টাকা। কস্ট পার ইউনিট বলেছে কত? কস্ট পার ইউনিট বলেছে 20 টাকা, এখানে লেখ 20 টাকা। আর কত পার্সেন্টেজ বলেছে? এখানে 15%, মানে 0.15 হয়ে গেল। এখানে পুট কর 2 ইন্টু পি কত? পি ছিল 15 টাকা, ইউ কত? ইউ ছিল 9000। সিআই, সি হচ্ছে 20 টাকা, আই হচ্ছে 0.15। রুট ওভার 2 ইন্টু 15, 30, 30 ইন্টু 9000 কত হচ্ছে? 30 ইন্টু 9000, 2,70,000। আর 20 সঙ্গে 0.15 গুণ করলে 3 হচ্ছে, 3। $2,70,000কে 3 দিয়ে ভাগ করলে হয় 90,000। এই 90,000 তুমি রুট করে দাও। তো 90,000 রুট করলে কত হচ্ছে? 300। তার মানে আমার ইওকিউ কত বেরিয়ে গেল? 300 ইউনিটস। ঠিক আছে, ইওকিউ বেরিয়ে গেল কত? 300 ইউনিটস। বোঝা গেল? হলো তো? এই হলো 300 ইউনিট। বোঝা গেল? কখনো কখনো ওই কোশ্চেনের মধ্যে আর একটা পার্ট জিজ্ঞাসা করে, শুনছিস তোর সবাই? আর একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, এই অঙ্কে জিজ্ঞাসা না করলে অন্যান্য অঙ্কে জিজ্ঞাসা করবে। সেটা কি? নাম্বার অফ অর্ডার। মানে ইওকিউ মানে আমি একবার বাজারে গিয়ে কত ইউনিট মাল কিনে আনবো। শুনছিস লাইনটার মানে কি বললাম? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। মানে আমি বাজারে যাব, এমন তো না যে আমি রোজ বাজারে যাবো মাল কিনে আনবো। দেখ তুই যদি রোজ বাজারে যাস তাহলে তোর গাড়ি ভাড়া পড়বে। রোজ যদি ধর আমার বাড়ি ধর নাগের বাজার, আমি দমদম বাজার যাবো, তাহলে নিশ্চয়ই গাড়ি করে যেতে হবে। তাহলে প্রতিদিন যাওয়ার চেয়ে নিশ্চয়ই আমি আমার যতটা লাগবে আমি একবারে যতটা পারবো কিনে আনার চেষ্টা করবো, তাহলে গাড়ি ভাড়াটা সেভ হবে, তাই তো? তার মানে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি মানে আমি একবার বাজারে গিয়ে কতটা মাল কিনে আনবো। বুঝতে পারছিস তো? তার একবার বাজারে গিয়ে তুই 300 ইউনিট মাল কিনে আনছিস, তাহলে তোর বছরে লাগে কত? 9000। তাহলে তুই কমন সেন্স একবার বাজারে গিয়ে যদি 300 ইউনিট মাল কিনিস তাহলে কবার বাজারে যেতে হচ্ছে? 300 ইউনিটে যদি তোকে একবার বাজারে যেতে হয় তাহলে 9000 ইউনিটে কবার বাজারে যেতে হচ্ছে? ওটা দিয়ে ওটা ডিভাইড করলেই হয়ে যাবে, হ্যাঁ কি না? কমন জিনিস, বুঝতে পারছিস তো ব্যাপারটা? আচ্ছা, তাহলে তোকে বের করতে বলতে পারে, কখনো কখনো কোশ্চেনে বের করতে পারে নাম্বার অফ অর্ডার। হ্যাঁ, চাপ নিস না, এটার আবার অন্য আর একটা নাম আছে। নাম্বার অফ অর্ডার না বলে বলতে পারে ফ্রিকুয়েন্সি অফ অর্ডার, একই মানে। নাম্বার অফ অর্ডার মানেও যা, ফ্রিকুয়েন্সি অফ অর্ডার মানে একই জিনিস। কখনো কখনো কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। এখানে লিখলাম কি? নাম্বার অফ অর্ডার। তো নাম্বার অফ অর্ডার কি করে বের করলাম বল? কি বললাম? 300। দেখ আমি বলছি 300 ইউনিটের জন্য তোকে একবার বাজারে যেতে হয়, 1 ইউনিটের জন্য বাজারে যেতে হয় 1/300, আর 9000-এর জন্য কতবার বাজারে যেতে হবে? 9000/300। তাই তো হলো। ফর্মুলা তুই নিজেই বলতে হবে, মুখস্থ করছি না। 9000টা কি লেখা ছিল বল? এখানে 9000 কি লেখা ছিল বল? ইউ। 9000 মানে ইউ লেখা ছিল, ইউ। আর 300 মানে কি লেখা ছিল বল? 300 কি হলো? ইওকিউ। ব্যাস, ফর্মুলা মুখস্থ হয়ে গেল। ফর্মুলা মুখস্থ করতে হয় না, বুঝতে হয় ফর্মুলাটা। মুখস্থ করার টেকনিক তোকে নিয়ে আসতে হবে। ইউ বাই ইওকিউ, তার মানে কি? 9000/300 কত বেরোচ্ছে তোরা বলবি একটু? 30। তাহলে তোকে কতবার বাজারে যেতে হবে? কতবার বাজারে যেতে হবে? 30 বার বাজারে যেতে হবে। তাই বলবো বারকে ইংরেজিতে বলে টাইমস, 30 টাইমস। 30 বার বাজারে যেতে হবে, তাই লিখবো 30 টাইমস। হয়ে গেল তো? বোঝা গেল ব্যাপারটা? কোনো কোনো কোশ্চেন দিতেই পারে, যে বলি পরীক্ষায় কি দিতে পারে, এরকমই দেবে। কোশ্চেন তুলে দেবে, ইওকিউ দিয়ে দেবে, তার নিচে লিখে দেবে নাম্বার অফ অর্ডার। ইওকিউর জন্য ধর 3 নাম্বার, নাম্বার অফ অর্ডারের জন্য 1 নাম্বার। আবার কোনো কোনো অঙ্কে এটাও বলে দিতে পারে, ওরা কতটা কোশ্চেন, ওরা কতগুলো কোশ্চেন করতে হবে তোকে বলে দিচ্ছি। আর একটা বলতে পারে টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। মাথায় রাখ, দেখ শোন, ধর আজকে ধর বাজারে গেলাম, আজকে ধর এই তারিখে একটা বাজারে গেলাম, শুনছিস তো? এখানে কতবার অর্ডার করতে হবে বল? 30 বার অর্ডার করতে হবে। ধর আজকে বাজারে গেলাম, তারপর তো নিশ্চয়ই আবার বাজারে যেতে হবে। আজকে বাজারে গেলাম, তারপরে আবার এই তারিখে বাজারে গেলাম। এই দুটো তারিখের মধ্যে ডিফারেন্স কত দিনের গ্যাপ?
এটা বলছে টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। আজকে একটা অর্ডার করলাম, আবার কিছুদিন পরে আবার একটা অর্ডার করলাম। এই কিছু দিন মানে কত দিন, বা কিছু মাস মানে কত মাস, বুঝতে পারলি? টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার, আজকে একটা অর্ডার প্লেস করার কতদিন পর আবার আরেকটা অর্ডার করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? লাইনের মানে বোঝা গেল? মানেটা বোঝ, টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। ফর্মুলা কিছু মুখস্থ করতে ভাবি, স্যার বইতে ফর্মুলা দিচ্ছে, ফর্মুলা কিছু মুখস্থ করতে হয়, আপনা আপনি হয়ে যায়। তোকে টোটাল কটা অর্ডার করতে হচ্ছে বল? কটা অর্ডার? দেখ 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 30টা অর্ডার, তোকে 30টা অর্ডার করতে হবে। ঠিক আছে? তো বল, তোরা যদি মাসে করিস, কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর হয়, তাই তো? তো তোকে 30টা অর্ডার করতে হয় 12 মাসে। 30টা অর্ডার করতে হয় 12 মাসে, তাহলে এক একটা অর্ডার কত মাসে হচ্ছে বের করতে পারবি না? 30টা অর্ডার করতে হয় 12 মাসে, তাহলে এক একটা অর্ডার কত মাসে করতে হয় বুঝতে পারলি? এবার যদি দিনে হয়, কত দিনে 1 বছর? 365 দিন। তখন বলতে পারবি যে 30টা অর্ডার করতে হবে 365 দিন, তাহলে একটা অর্ডার কত? 365/30। তো যাই করিস অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে কি লিখলাম? টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার, লেখ টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার। ঠিক আছে? তো এটা বুঝলি কেন এটা লিখলাম? ওই যে একই কথা বলছি তো, তোকে 30টা অর্ডার করতে হবে 12 মাসে। দেখছিস, 30টা অর্ডার করতে হবে 12 মাসে। একটা অর্ডার করতে হবে কত মাসে? বুঝতে তো? 30টা অর্ডার করতে, একটা অর্ডারের জন্য গ্যাপ কত? 12/30। এই তো হলো। বুঝতে পারছিস তো ব্যাপারটা? টাইম গ্যাপ বিটুইন ধর একটা অর্ডার প্লেস করার পর আর একটা অর্ডার কতদিন পর করবো। তাহলে করে দেখ, 12/30 করে কত হচ্ছে? 12/30 0.4। আচ্ছা, কে বলবি আজকে একটা অর্ডার করার কতদিন পর একটা অর্ডার করবো? কত দিন? আচ্ছা, 0.4 কি বেরোলো? দিন বেরোলো নাকি মাস বেরোলো? আমাকে বলতে পারবি? মাস। কেন মাস? কেন 12তে মাসেই করছি, তাহলে 0.4 মান্থ। এবার বলি স্যার এটা যদি দিনে বলে, আপনি 0.4 মান্থ লিখলে হবে না তো? এর সঙ্গে 30 গুণ করে দে, এর সঙ্গে 30 গুণ করে দে, বেরোবে না মাস? তুই বল না 0.4 মান্থ ইকুয়াল টু কত দিন? আমাকে যদি কেউ বলে আমি কি বলবো? আরে এক মাস যদি 30 দিন হয়, তাহলে 0.4 মান্থ মানে কত দিন? 0.4 × 30। নাকি বুঝতে পারলি না? বল তো, কর কত হচ্ছে? 12 দিন। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলছি? বুঝতে পারছিস কি বলছি? কিছু নেই অঙ্কের মধ্যে, কিছু নেই অঙ্কের, এরকম অঙ্ক পরীক্ষা দেয়। এবার অনেকে এখানে 12 মাসের জায়গায় এখানেই ডাইরেক্ট 365 লিখে দেয়। তো তখন কি করবি? 365কে 30 দিয়ে ভাগ কর, দেখ এরকমই বেরোবে অ্যান্সার, এমন কিছু আলাদা বেরোবে না। 365/30 করলে বেরোচ্ছে 12.16, মানে 12.16। 12 দিন। আমার কথাটা বুঝতে পারলে কি বললাম? এখানে কোনো ভুল কিছু নেই। খুব বুঝতে পারি যে ব্যাপারটা কেমন অঙ্ক দিতে পারে পরীক্ষায়। এর বাইরে তোদের সিলেবাসটা বলেছি, তোদের সিলেবাসে কি দেবে? এরকম একটা কোশ্চেন তুলে দেবে, তুলে দিয়ে বলবে তুমি লেখো ফাইন্ড EOQ, হয়ে গেল। তারপরে লিখে দেবে নাম্বার অফ অর্ডার। তারপরে যদি ইচ্ছা হয় বলতে পারে বলো টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার কত। আর যদি এখানে এই অঙ্কে ইচ্ছা নাও হয়, MCQতে ওদের ইচ্ছা হয়ে যায়, MCQতে দিয়ে দেয়। এখানে ইচ্ছা না হলে অন্য জায়গায় ইচ্ছা হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারলি গোটা অঙ্কটা কি? আচ্ছা, আরো যদি ওদের ইচ্ছা হয় আর একটা অঙ্ক দিতে পারে। কি দিতে পারে? হ্যাঁ, ইচ্ছা তো হবেই। তো দেখ, ওদের যদি ইচ্ছা হয় ওরা বলতে পারে টোটাল ইনভেন্টারি কস্ট বের করতে বলে। ইনভেন্টারি কস্ট, ঠিক আছে? তো ইনভেন্টারি কস্ট দেখ, যদি একটু ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করিস, ইনভেন্টারি কস্ট কিভাবে বের করতে হয়, খুব ইজি জিনিস, কিছু নেই। আমি একটা প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি প্রোডাক্ট কিনতে গেছি বাজারে, সাপোজ ধর, মনে কর একটা ধর নিত্য প্রয়োজনীয় জিনিস সবার লাগে, চাল কিনতে চলে গেছি, বাজারে চাল কিনতে গেছি। ঠিক আছে? তো বল, বাজারে চাল কিনতে চলে গেছি, তুই আমাকে বল আমার এই যে অ্যানুয়াল মানে জানিস তো, অ্যানুয়াল মানে বছরে। মনে করতে ক্ষতি নেই, মনে করছি বছরে আমার 9000 কেজি চাল লাগে। জেনারেলি এত কম চাল লাগে না, আমি একটা উদাহরণের খাতিরে ধরলাম। মনে করছি বছরে আমার কত চাল লাগে? 9000 কেজি চাল লাগে। তা 9000 কেজি চাল কিনতে হবে তো। আরে 9000 কেজি চাল তো কিনতে হবে, বছরে চাল লাগে 9000 কেজি চাল কিনতে হবে। তো 9000 কেজি চাল কিনবো। আচ্ছা, 1 কেজি চালের দাম কত করে বলেছে? দেখ এখানে নিশ্চয়ই বলেছে। স্যার কি করে বুঝবো 1 কেজি চালের দাম কত? এই দেখ না,
কস্ট পার ইউনিট মানে একটার দাম কত, মানে বুঝবি, কিছু বোঝার মানে মুখস্থ করার ব্যাপার নেই। বইতে ফর্মুলা দিয়েছে, এটা কি করে করতে হয়, ফর্মুলায় যেমন যাবোই না, ফর্মুলাই মুখস্থ করবো না, উইদাউট ফর্মুলা করবো। তো দেখ আমার বছরে 9000 কেজি চাল লাগে, তো 1 কেজি চাল কিনতে হবে, তো 1 কেজি চালের দাম কত করে বলছে, বলছে 1 কেজি চালের দাম 20 টাকা। জেনারেলি 20 টাকার কোনো চাল পাওয়া যায় না, এটা ভাবিস না 20 টাকার কোন চাল পাওয়া যায়, মনে কর চাল পাওয়া যায় না, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তো দেখ 9000 কেজি চাল লাগে, 1 কেজি চালের দাম 20 টাকা, তার মানে কত টাকা চাল কিনতে হলো স্যার? 9000 × 20, হ্যাঁ কি না? এখানে তোদের কিছু লিখতে হবে, বোঝাচ্ছি। 9000 × 20 এত টাকা চাল কিনতে হলো, কত হচ্ছে? 1,80,000 হচ্ছে নাকি? দেখতো 3 4 1,80,000 টাকা চাল কিনতে হলো তোকে বছরে, ঠিক আছে? বোঝা গেল তো? সরি, শুধু কি চাল কিনতে হবে? ধর তুই চাল কিনতে গেছিস, আমার বাড়ি ধর দমদমে, চালটা ধর আমি বাগুইহাটিতে কিনতে যাচ্ছি, ভালো মার্কেট আছে চালের, ভালো মার্কেট বাগুইহাটিতে, তা বাগুইহাটি থেকে চাল কিনতে যাচ্ছি, তো নিশ্চয়ই দেখ চাল যে কিনে আনবো, নিশ্চয়ই আমাকে কিছু করে যেতে হবে দমদম থেকে সে বাগুইহাটি, নিশ্চয়ই গাড়ি ভাড়া লাগবে তো, হ্যাঁ কি না? গাড়ি ভাড়া লাগবে তো। তো ব্যাপারটা তোকে বুঝতে হবে, এখানে দেখতে হবে তুই চালগুলো কবার কিনতে হবে। তুই একবার যদি বাজারে যাস তখন তুই 300 কেজি চাল কিনে নিয়ে আসবি, তাহলে তুই বললি স্যার তার মানে তো আমাকে 30 বার বাজারে যেতে হবে, হ্যাঁ কি না? তুই একবার যদি বাজারে যাস তখন তুই 300 কেজি চাল কিনে আনবি, তোর তো বছরে 9000 কেজি চাল লাগবে, তার মানে তোকে কতবার বাজারে যেতে হচ্ছে? 30 বার। মুখস্থ করার ব্যাপার নেই, আমি মুখস্থ করছি না, এখানে 30 বার বাজারে যেতে হবে। তা 30 বার বাজারে যেতে খরচ হবে না? খরচ হবে তো 30 বার বাজারে যেতে। তাহলে একবার বাজারে যেতে, এই যে অর্ডার, একবার বাজারে যেতে কত খরচ হচ্ছে? 15 টাকা। তা 30 বার বাজারে যেতে কত খরচ হচ্ছে? 30 × 15, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কিনা বল? 30 × 15 450 টাকা। এবার তোরা ভাবিস না যে আমি চাল কিনে আমার খরচ হবে নাকি, কোনো খরচ হয় না, এটা ভুল। বলি আমার সাইকেল আছে বা বাইক আছে, আরে তেল পুড়বে না, খরচা তো হচ্ছেই তোর। তো সুতরাং তোকে ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে গাড়ি ভাড়ার খরচটাই অর্ডার কস্টের মধ্যেই ফেলা হচ্ছে, গাড়ি ভাড়ার কস্টটা অর্ডার কস্টের মধ্যে। আচ্ছা তুই ভাব একটু, জিনিসটা মাথায় রাখ, আর একটা কী খরচ হয়, আর একটাও খরচ হয়। এই যে তুই যে চাল কিনবি, টাকা লাগবে, টাকাটা পাবি কোথা থেকে? টাকা লাগবে তো, তোর চাল কিনতে টাকা লাগবে তো, তো টাকা তোর নিশ্চয়ই তোর টাকা লাগবে। তুই যেখান থেকে টাকাটা নিস, মনে করতে ক্ষতি নেই, ধর ব্যাংক, আমি আগের ভিডিওতে ভালো করে বুঝিয়েছি, তো ব্যাংকের থেকে লোন নিলাম, লোন নিলে তাকে আবার ইন্টারেস্ট দিতে হবে না, তারও তো একটা খরচ আছে। বা ধর এতগুলো চাল কিনে রাখবো কোথায়, রাখার জন্য একটা জায়গা রাখবে তো। এটা পুরো বিজনেস নিয়ে বুঝতে হয় তো ব্যাপারটা। তো বিজনেসে এরকম ছোটো ছোটো আইটেম হয় না, অনেক বড় বড় আইটেম থাকে। তো নিশ্চয়ই ওদের গোডাউন ভাড়া করতে হয়, জানিস তো, যে বড় বড় চাল মানে অনেক কেই চাল আনবে বা টন যখন চাল আনবে, তখন নিশ্চয়ই ওদের গোডাউনে স্টক করতে হবে চালগুলো, তো গোডাউনের ভাড়া আছে না, ওটাও একটা খরচ। তাহলে বুঝতে পারলি, শুধু ভাবিস না যে শুধু কেনার খরচটাই লাগে, আরও অনেক খরচ হয়। এই এরকম অর্ডারিং খরচ হয় আর ক্যারিং খরচ। তাহলে বুঝতে পারলি, আমাকে যখনই বলবে ইনভেন্টারি কস্ট, ওখানে 3টে খরচ জড়িয়ে আছে, একটা কেনার খরচ, পারচেসের খরচ, একটা অর্ডারের খরচ, আর একটা ক্যারিংয়ের খরচ। ক্যারিং মানে গাড়ি ভাড়া না, ক্যারিং মানে ধর আমি নিশ্চয়ই কোনো ব্যাংকের থেকে লোন নিয়ে ওই জিনিসটা কিনলাম, তাহলে ব্যাংকের থেকে লোন নিলে তাকে সুদ দিতে হবে, ব্যাংক আলাকে সুদ দিতে হবে। আর কি হতে পারে, আমি নিশ্চয়ই যেখানে গোডাউন মানে গুডসগুলোকে স্টক মানে মজুত করবো, তাহলে সেখানে গোডাউনের ভাড়া আছে না, এটাকে ক্যারিং কস্ট বলে। তাহলে বুঝতে পারলি তো? তাহলে বলি স্যার ক্যারিং কস্ট কী করে বের করবো? দেখ আমি তোকে শিখিয়ে দিচ্ছি, শোন। তোর কস্ট কত করে বল, কস্ট কত করে দেখতে পাচ্ছিস? 1 কেজি চালের দাম 20 টাকা, এর ক্যারিং খরচ কত? 15 পয়সা। একটা ইউনিটে 15 পয়সা, তার মানে কি এই দুটোর সঙ্গে যদি তুই করিস, কত হচ্ছে? ক্যারিং কস্ট পার ইউনিট 3 টাকা হচ্ছে। 3 টাকা, বোঝার চেষ্টা কর, একদম কিন্তু ভাবিস না যে কঠিন, কিছু কঠিন নয়। ধর 1 কেজি চালের দাম 20 টাকা, আর এখানে তোর 1 কেজিতে তোর 15 পয়সা ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কত টাকা খরচ হচ্ছে? 3 টাকা। এখানে ক্যারিং কস্ট 3 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে? তো এখানে 3, আর এর সঙ্গে করতে হয়, তুই একবারে যখন বাজার থেকে মাল কিনে আনছিস, কত? 300 ইউনিট, তার অ্যাভারেজ করতে হবে, বা বুঝতে অসুবিধা হলে তার হাফ করতে হবে, হাফ। তা 300-র হাফ কত? 150, 450। আর একটা কথা তোকে বলে দিচ্ছি, শোন, মন দিয়ে শোন। আমি আমার আগের ভিডিওটা যে ভালো করে দেখেছে সে পরিষ্কার বুঝেছে যে দেখেছিলি তোরা, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট সবসময় সমান হয়। অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট যখন সমান হয়, ওটাই ইওকিউ হয়। এটাই আমি আগের ভিডিওতে পরিষ্কার একটা ছবি এঁকেও বুঝিয়েছিলাম, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট যেখানে সমান হয় সেটাই হয় ইওকিউ। কেন দেখ, তুই বোঝার চেষ্টা কর। তো অনেকে কি করতে পারে, দেখ কনসেপ্টটা মাথা খারানোর চেষ্টা কর, ঠিক আছে? তো ধর আমার বছরে 9000 কেজি চাল লাগবে, অনেকে ইচ্ছা করতেই পারে একবারে পুরো 9000 কেজি চাল কিনে আনলাম, গাড়ি ভাড়া লাগবে না, একবারই গাড়ি ভাড়া লাগবে, আর লাগবে না।
তাহলে তো এর তো একটা অসুবিধা আছে। তুই বললি আমার যখন বছরে 9,000 চাল লাগবে, বারবার করে যেতে গেলে ধর তুই প্রতিদিন যদি চাল কিনিস, প্রতিদিন গেলি চাল কিনতে, তাহলে নিশ্চয়ই প্রতিদিনের গাড়ি ভাড়া লাগবে। বলি না আমি গাড়ি ভাড়া করবো না, একবারেই গাড়ি ভাড়া দেবো, পুরো চাল তুলে নিয়ে চলে আসবো। তাহলে তোর ক্ষতি কি? তুই চাল কিনে আনলি 1 বছরের চাল, চাল তো নষ্ট হয়ে যাবে, পোকা হয়ে যাবে। তুই চাল রাখার জায়গা নেই, ঠিক তো? তারপর 1,80,000 টাকা তুই পাবি কোথা থেকে? অনেক ক্ষতি আছে। তাই জন্য তোকে এমন কিছু কিনতে হয়, দুটোকে ভারসাম্য রাখতে হয়, ইকুয়াল রাখতে হয়, ইকুইভ্যালেন্ট রাখতে হয় দুটোকে। তো যেখানে অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট সমান হয়, সেটাই হচ্ছে অরিজিনাল পয়েন্ট ইওকিউ। জিনিসটা বুঝতে পারলি তো? তার মানে আমি দেখ তোকে বুঝিয়ে দিলাম কি করে তোমার যদি মিনিমাম টোটাল কস্ট বের করতে বলেন কি করে বের করবো। 3টে খরচ হয় টোটাল কস্টের মধ্যে, 3টে খরচ। শর্ট কোশ্চেন দেয় টোটাল কস্টের মধ্যে কী খরচ থাকে? পারচেস কস্ট, অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট। কী বললাম? পারচেস কস্ট, অর্ডার কস্ট, ক্যারিং কস্ট। পুরো বুঝিয়ে দিলাম ব্যাপারটা। এই প্রতিটা অঙ্কে আমাকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করে স্যার কী করে বের করবো, কী করে বের করবো? একটা অঙ্ক বারবার এটাই দেখবি, হয়ে যাবে। তুই যতই উঁচু লেভেলে যাই অঙ্ক দিক এটাই হবে, কিচ্ছু কঠিন নেই। আমি আগের ভিডিওতে যে করেছি অনেক কঠিন কঠিন অঙ্ক করেছিলাম, কিছু কঠিন নেই, কিচ্ছু কঠিন নেই। তোকে লাইনের মানে বুঝতে হবে, মানে বুঝতে না পারলে অঙ্ক কঠিন, মানে বুঝতে হবে। তার মানে এবার দেখবি তুই যদি বই দেখিস, বইতে লিখেছে ফর্মুলা কি জানিস? লিখেছে পারচেস কস্ট। এই আমি লিখে দিচ্ছি, এটাকে পারচেস কস্ট, এটা হচ্ছে অর্ডারিং কস্ট, এটা হচ্ছে ক্যারিং কস্ট। ঠিক বুঝতে পারছিস? এটা যদি বুঝতে অসুবিধা হয় খুব, এই 150টা আমি তোকে এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। 300 হাফ, এটা তুই টুকতে পারিস। কত হচ্ছে? 1,80,950। বোঝার চেষ্টা কর, দেখ কোনো ডাউট থাকলে বল। বুঝছিস? মাথায় ঢুকেছে এটা? টুকেন এটা, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। এই জায়গাটা একটু যোগ ভুল হয়েছিল না? 1,80,450 আর 450 দুটো যোগ করে হচ্ছে 1,80,900। সরি, এই জায়গাটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্কটা করব। এরপরে আমি নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্কটা কি বলছে? 19 নম্বর অঙ্ক। ইজি অঙ্ক দিচ্ছে, একদম ইজি অঙ্ক। তো কি বের করতে বলেছে তোকে? কোশ্চেনে বের করতে বলেছে ইওকিউ বের করতে বলেছে, আর টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট, যেটা কিছুক্ষণ আগে শেখালাম। তো প্রথমে ইওকিউটা বের করি। প্রথমে আমরা ইওকিউটা বের করি। তো দেখ কি কি বলেছে। অ্যানুয়াল ডিমান্ড বলেছে 2400 ইউনিট। তার মানে ইউ বলেছে 2400, এখানে 2400 লিখে দিলাম। তারপর বলেছে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস মানে কস্ট প্রাইস পার ইউনিটকে বোঝাচ্ছে। ইউনিট প্রাইস বলতে কস্ট প্রাইস পার ইউনিটকে বোঝাচ্ছে। মানে সি বলছে 2 টাকা 40। অর্ডারিং কস্ট পার অর্ডার মানে পি বলেছে 4 টাকা। এবার কিন্তু তোকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো স্টোরেজ কস্ট বলেছে 2%। শুনছিস? স্টোরেজ কস্ট বলেছে 2%, আর ইন্টারেস্ট রেট বলেছে 10%। এবার তুই যদি মানে বুঝতে চাস, আমি তোকে মানে বোঝাচ্ছি। আমি কি বললাম? আমি বললাম এই যে এই সমস্ত মাল যে বাজার থেকে কিনে আনবো, আমার কিছু ক্যারিং খরচও করতে হবে, আবার অর্ডারিং খরচও করতে হবে। অর্ডারিং খরচ তো বলে দিয়েছে, তোর অর্ডারিং খরচ কত করে বলেছে দেখ, 4 টাকা করে। একটা অর্ডারে 4 টাকা খরচ হয়। কিন্তু ক্যারিং খরচ বলতে দুটো, ক্যারিং খরচের মধ্যে দুটো জিনিস আসে। কি আসে? একটা হচ্ছে মালটা যে স্টোর করবো তার একটা খরচ, আর ব্যাংকের থেকে লোন নিয়ে টাকাটা লাগবে, ব্যাংকের থেকে লোন নিতে হবে তো মালটা কেনার জন্য, তার ইন্টারেস্ট খরচ। কি খরচ বললাম? ক্যারিং খরচের মধ্যে দুটো খরচ হয়। কি খরচ বললাম? একটা স্টোরেজ খরচ আর একটা ইন্টারেস্টের খরচ। তো এখানে দুটো খরচই বলেছে। কি বলেছে বল? স্টোরেজ খরচ কত পার্সেন্ট বলেছে? 2%। আর ইন্টারেস্ট খরচ কত বলেছে? 10%। তাহলে আমি কি বলবো? ক্যারিং খরচ টোটাল কত বললো? সে 12% বলা উচিত কি বলা উচিত না? এই তোদের মানে কোশ্চেন থাকবে 2 নেবো না 10 নেবো? 12 নেবো। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস তো? 2% 10% দুটোই নেবো। তাহলে এখানে লিখো 2% প্লাস 10% মানে 12% ইকুয়াল টু 0.12। তো দেখ এখানে সব পুট করি এবার। 2 ইন্টু 2400, সরি পি তো ছিল তোমার 4 টাকা। 2 ইন্টু 4 ইন্টু 2400। সি কত ছিল? 2 টাকা 40, আর হচ্ছে আই হচ্ছে 0.12।
তাহলে করা যাক, ক্যালকুলেশন করা যাক এবার। কি বলছে 2 × 4 মানে 8, 4 দুগুণে 8 × 2400 কত হচ্ছে 19200 ডিভাইডেড বাই 2 টাকা 40 × 0.12 কত হচ্ছে 0.288। 19200 ডিভাইড বাই 0.288 কত হচ্ছে দেখ 66,667 যেটা বেরোলো না, আমি আর ওখানে লিখছি না দেখ যেটা বেরোলো 66,666 তারপর 0.666 করে গেছে মানে অ্যাপ্রক্স গেছে। ডাইরেক্ট রুট করে দিই, আর লিখছি না, সময় নষ্ট করছি না, রুট করেছি ডাইরেক্ট রুট করলে বেরোচ্ছে 258.198 258 ঠিক আছে 258.198। তো এটাকে তোরা 259ও লিখতে পারিস, 258ও লিখতে পারিস, ঠিক আছে তো 258ও লিখতে পারিস, 259ও লিখতে পারিস। তো তোদের বইতে 258 দিয়েছে, ঠিক আছে তোদের বইতে 258 দিয়েছে, তো আমি 258ই লিখছি। ঠিক আছে তো আর কি বের করতে পারিস, তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। এত অব্দি বুঝতে পারলি, হ্যাঁ কি না? এই এত অব্দি বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আমাকে এখানে নাম্বার অফ অর্ডার বের করতে বলেনি, করছি না। টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার বের করতে বলেনি, করছি না। কিন্তু আমাকে বের করতে বলছে ইনভেন্টরি কস্ট, এটা বের করি। তোরা নিজেরাই বল, কিছুক্ষণ আগেই বললাম ইনভেন্টরি কস্টের মধ্যে কি কি জিনিস থাকে, বল কে বলবি? ইনভেন্টরি কস্টের মধ্যে কি কি জিনিস থাকে? ক্যারিং কস্ট, পারচেস, অর্ডার, ক্যারিং। তো বোর্ডের দিকে তাকিয়ে বল আমি কত ইউনিট পারচেস করেছি, বল বোর্ডের দিকে তাকা, খাতার দিকে বা তোদের বইয়ের দিকে তাকাতে হবে না, বোর্ডের দিকে তাকা। কত ইউনিট পারচেস করেছি? 2400 ইউনিট। এই দেখ 2400 ইউনিট পারচেস করেছি। এক ইউনিট পারচেস প্রাইস কত? এক ইউনিট কিনতে কত টাকা খরচ হয়? 2 টাকা 40। কারোর অসুবিধা হলে জিজ্ঞাসা করবি আমাকে, বললাম 2400 × 2 টাকা 40 পয়সা হয়ে গেল পারচেস খরচ, এটা হয়ে গেল। অর্ডারিং খরচ বল কটা অর্ডার করেছিস তুই বলতে পারবি? বোর্ডের দিকে তাকিয়ে বল, লেখা আছে কোথাও দেখতে পাবি অর্ডারিং খরচ কটা, মানে কটা অর্ডার করেছিস বলতে পারছিস? হ্যাঁ 4টে অর্ডার। কি করে বুঝলি 4টে অর্ডার? ওটা 4টে অর্ডার না, ওটা একটা অর্ডারের দাম 4 টাকা। এটা লেখা আছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, একটা অর্ডার প্লেস করতে 4 টাকা খরচ হবে। তো বলেনি কটা অর্ডার করেছিস, তাহলে তো বের করতে হবে তো। দেখ তো ফর্মুলা লিখেই রেখেছি, ফেলে দে এখানে, ফর্মুলা তো লিখেই রেখেছি। তাহলে কত হবে? 2400/258 করে বল কত হচ্ছে 2400/258 করলে? 9.30 কত হচ্ছে? 9.30। তাহলে কটা অর্ডার করলি বল? 9.30 ইন্টু 2 টাকা 40। দেখ তুই যখন একটু প্রফেশনাল লেভেলে চলে যাবি, একটু যখন হায়ার লেভেলের অঙ্কগুলো করবি, তখন আমি এটাকে 9.30 বলবো না। আমি তোকে বলছি একটু কথা শুনে রাখ, কারণ পরবর্তী সময় অঙ্ক যখন করবি তখন এটাকে 9.30 বলবে না, তখন এটাকে লেখা হবে 10। কেন 10? কারণ বাজারে কখনো আমি বলতে পারি 9:30 বাজারে যাব, তুই বলতে পারি কখনো? এটা তো জাস্ট আমি অঙ্কের খাতিরে তোদের বইতে করেছে তাই বলছি, কিন্তু যখন পরে যখন হায়ার লেভেলে অঙ্ক করবো, বা তুই যদি এখানে 9.30-এর জায়গায় 10ও করিস, কেউ কাটতে পারবে না। কেননা তুই 9 বার ফুল অর্ডার করেছিস, মানে বোঝ 9 বার ফুল অর্ডার করেছিস, আর বাকি যতগুলো বাকি আছে সেটা আর একবার গেছিস, মানে তো বাজারে 10 বারই যেতে হয়েছে, বুঝতে পারছিস? সাপোজ আমি তোকে বলছি ধর প্রতিবার বাজারে গিয়ে তুই 300 ইউনিট, শুনে নে প্রতিবার বাজারে গিয়ে 300 ইউনিট কিনছিস, তাহলে 300 × 9 কত? 2700। কিন্তু তোর লাগবে তো 280, তোর তো 280 কেজি মাল লাগবে, 280 ধরবো না, সরি 2800 কেজি মাল লাগবে তোর। ধর সাপোজ দেখ এখানে লিখছি, তোর সাপোজ তোর টোটাল 2800 কেজি মাল লাগবে বছরে। তুই একবার বাজারে গেলে 300 নিয়ে আসছিস, তাহলে 300 × 9 চলে গেল, 2700 মাল চলে আসলো। আর কত বাকি রইলো? আরও 100 কেজি বাকি রইলো, তো আরেকবার বাজারে যেতে হবে তো। ওরা এখানে সেটা বোঝে 9.3, ঠিক আছে তো, ওরা বলে যে 9.3, তুই যদি এখানে 10 লিখিস কেউ কাটতে পারবে না। আমার কথাটা বুঝতে পারলি কিছু? যাই হোক, এটা হয়ে গেল। এবার ক্যারিং কস্ট, তো বল কে বলবি? আচ্ছা সৌগত বল দেখি, একটা ইউনিটের ক্যারিং খরচ কত করে? একটা ইউনিট কিনবো, তার ক্যারিং খরচ কত করে? ক্যারিং খরচ বল, বোর্ডের দিকে তাকিয়ে বল না রে, ভুলই বল না, ভুল হতে শিখবি। ক্যারিং খরচ কত এখানে? 2 টাকা 40
0.12, ঠিক বলেছিস। 1 ইউনিটের দাম 2 টাকা 40 আর ক্যারিং খরচ কত 12 পয়সা, তো 2 টাকা 40 × 12 পয়সা, এটা হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট, বুঝতে পারলি তো? তাহলে কি বললাম বল, 2 টাকা 40 × 12 পয়সা, এটা হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট। এর সাথে কি করতে হবে, অ্যাভারেজ মানে যতটা ইওকিউ বেরিয়েছে তার হাফ, বললাম না প্রথমে, কি প্রথমেই বললাম তো, ইওকিউ যত তার হাফ। ইওকিউর হাফের আর একটা কথা বলে, একটা কথা বলে, ইওকিউর হাফ মানে অ্যাভারেজ ইনভেন্টরি। ইওকিউর হাফ না বলে কেউ কেউ অ্যাভারেজ ইনভেন্টরি বলতে হয়। তুই তোর বইয়ে দেখবি ফর্মুলা লেখা আছে অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি মানেই হচ্ছে ইওকিউর হাফ, ঠিক আছে তো? তাহলে 258 হাফ করবি 129। এবার তুই জাস্ট এইগুলো ক্যালকুলেট করে দিবি, অঙ্ক শেষ তোর। 2400 × 2 টাকা 40। সবাই জিজ্ঞাসা করিস কি বুঝতে অসুবিধা আছে, কিছু নেই তো, অঙ্কগুলোর মধ্যে সত্যি এমন কিছু নেই। 5760, তারপর 9 টাকা 30 × 2 টাকা 40, 22 টাকা 32, আর 2 টাকা 40 × 0.12 × 129 কত হচ্ছে 37.152। এই একটু ভুল হয়েছে এখানে, অর্ডারিং কস্ট 4 টাকা করে, ওইখানে 2 টাকা 40 ভুল করে লিখে দিয়েছিলাম। তাহলে কত হচ্ছে এটা ঠিক করে নি, 4 × 9 টাকা 30 মানে 37 টাকা 20 পয়সা। দেখ 37 টাকা 20 পয়সা হচ্ছে, আর এটাও মানে 37 টাকা 20 পয়সা হয়েছিল। টোটাল কত হচ্ছে 5760 প্লাস 37 টাকা 20 পয়সা প্লাস 37 টাকা 20 পয়সা, টোটাল হচ্ছে 5834 টাকা 40 পয়সা। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? আশা করি অঙ্কটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়, বুঝিয়ে দিলাম অঙ্কটা। তাহলে দেখ দুটো অঙ্ক করালাম টোটাল ইনভেন্টারি কস্টের, আর আগের দিন অনেকগুলোই করেছিলাম টোটাল ইনভেন্টারি কস্টের। আচ্ছা দেখ, এবার যে অঙ্কটা করব তোদের বোর্ডে, ঠিক আছে তো, 2015-এ এসেছিল, এবং আইডিয়াল অঙ্ক, এরকম অঙ্কই তোদের এক্সামে তুলে দেবে। আচ্ছা কতটা বললাম, 2015 তাই তো, 22 মানে 2015। এই অঙ্কটা এখন করাবো না, কেননা এই অঙ্কটা তো নেক্সট ক্লাসে করাতে হবে। কেননা এই অঙ্কটা করানোর জন্য দেখ কী কী দিয়েছে এখানে, দেখ বলেছে রিঅর্ডার লেভেল দিয়েছে, ভালো করে পর কোশ্চেনটা কেন করাবো না, তারপর মিনিমাম স্টক লেভেল দিয়ে ম্যাক্সিমাম স্টক লেভেল, এগুলো শেখাইনি, কেন কী করে করাবো, তাই না? এটা করাতে পারবো না, নেক্সট ক্লাসে যখন এইগুলো শিখিয়ে দেবো তারপর করাবো। মানে এই অঙ্কটা কেমন দিয়ে জানিস তো, তোকে ইওকিউ করতে হবে, পাশাপাশি ওইগুলোও করতে হবে, কঠিন কিছু নয়, সেটা পরের ক্লাসে শেখাবো। পরের অঙ্কটা করি, ইওকিউ 23 নম্বর অঙ্কটা কি বলেছে, কনজামশন অফ ম্যাটেরিয়াল পার কোয়ার্টার বলেছে 3000 কেজি, অর্ডারিং কস্ট পার অর্ডার বলেছে 200 টাকা, কস্ট অফ ম্যাটেরিয়াল পার কেজি বলেছে 6 টাকা, ক্যারিং কস্ট। এই অঙ্কটা নিজে করে দে, 2019 সালে এসেছিলো। দেখ কত ইজি অঙ্ক, করে তাড়াতাড়ি কর। কনজামশন বলেছে পার কোয়ার্টার 3000 কেজি, তার মানে ইউ হবে 3000 × 4, কারণ আমরা জানি বছরে 4টে কোয়ার্টার হয়, 3000 × 4 করলে হয় 12,000। অর্ডারিং কস্ট কত বলেছে, মানে কস্ট অফ প্লেসিং অর্ডার বলেছে 200 টাকা, কস্ট পার ইউনিট বলেছে তোমার 6 টাকা, আর পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি বলেছে 20% মানে 0.20। তাহলে কত হচ্ছে এখানে রুট ওভার 2 × পি, কত পি হচ্ছে 200, ইউ হচ্ছে 12,000, সি হচ্ছে 6, আই হচ্ছে 0.20। 2 × 200 400, 400 × 12,000 কর, নিচে হচ্ছে 1.20। 400 × 12,000 কত হচ্ছে দেখা যাক, 400 × 12,000 48 lakhs, 48 lakhs। তো 48 lakhs ডিভাইড বাই 1.2 করে হচ্ছে 40 লাখ। 40 লাখের রুট করে দে, 40 লাখের রুট করলে হচ্ছে তোর 2000 হয়ে গেল, ইওকিউ তোর বেরিয়ে গেল 2000 কেজি, ঠিক তো? আর একটা বের করতে বলছিল, নাম্বার অফ অর্ডার বের করতে বলছিল, ইউ কত, ইউ হচ্ছে 12,000 আর ইওকিউ হচ্ছে 2000, তাহলে নাম্বার অফ অর্ডার কত হবে 6 টাইমস, ঠিক? অঙ্কটা শেষ হয়ে গেল তাহলে। আচ্ছা এই যে আমরা যে ইওকিউ করছি এটা শুনে রাখ, আমরা ইওকিউ করার তো অনেকগুলো মেথড হয়, আমরা কোন মেথড করছি না ইওকিউর, এটা বলতে পারবি কোন মেথড ইওকিউর বলতে পারবি? আমি লিখিয়েছিলাম আগের ক্লাসে,
ইওকিউ করার আমরা এটা করছি, ইওকিউ করার 3টে মেথড হয়, 3টে মেথড। বলি আমাদের পরীক্ষায় কোনটা দেয়? তোদের পরীক্ষায় একটা মেথডই দেয়, তোদের সিলেবাসে একটাই দেয়। সেটা কি? সেটা হচ্ছে ফর্মুলা মেথড। এটা তোরা যেটা কি ফর্মুলা মেথড বা অ্যালজেব্রিক মেথড, এটা ফর্মুলা মেথড। আরও দুটো মেথড হয়, একটা ট্যাবুলার মেথড, মানে টেবিল করে করতে হয়, যেটা তোদের নেই, আসবে না। ট্যাবুলার মেথডের আর একটা নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তোদের পরীক্ষায় দেয় না, তোদের নেই। উঁচু ক্লাসে দেয়, তাও দেয় না, উঁচু ক্লাসেও দেয় না, মানে একটু প্রফেশনাল কোর্সে দেয়। আর একটা কি হয়, গ্রাফিক্যাল মেথড, মানে ছবি এঁকে করতে হয়, ওইগুলোও তোদের নেই। তাহলে বুঝতে পারলি, এইটাই আছে। তাহলে ইওকিউ পার্টটা শেষ হয়ে গেল, পরের দিন লেভেল অফ স্টক করাবো, স্টক লেভেলগুলো করাবো, ওটা হলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।